নদীর ধারে সেই গ্রামটা দিনের বেলা যেমন শান্ত, রাত নামলেই তেমন রহস্যে ভরে ওঠে। শীতল বাতাস, কুয়াশার চাদর আর দূরের শিয়ালের ডাক সব মিলিয়ে এক অদ্ভুত ভয়ের আবহ তৈরি হয়। সেই রাতেই আকাশের অনেক ওপরে মেঘের আড়াল ভেদ করে উড়ে যাচ্ছিল পরীদের রাজকন্যা আয়শা পরী। তার গায়ে ঝলমলে নীল আলো, চোখে অদ্ভুত এক মায়া। তার চারপাশে ছিল তার বিশ্বস্ত রক্ষী জিন্দা পরীরা। তারা সবাই নীরবে উড়ে যাচ্ছিল, যেন কোনো গোপন মিশনে বের হয়েছে। আয়শাপুরের চোখ হঠাৎ নিচের দিকে পড়ল। নদীর পারে সেই গ্রাম। সে থেমে গেল আকাশেই, তার চোখে এক অদ্ভুত কৌতূহল। মানুষের জগৎ, সে আস্তে করে বলল। ওদিকে সেই গ্রামেরই এক যুবক ইমন। সারাদিন ধান খেতে কাজ করে ক্লান্ত শরীরে সে ফিরছিল বাড়ি। রাত তখন অনেক হয়েছে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ছপ, কিছু একটা তার সামনে এসে পড়ল। ইমন থমকে দাঁড়াল, তার বুক ধরফর করতে লাগল। চারপাশে তাকাতেই সে দেখল দুইটা কালো বিড়াল অদ্ভুতভাবে তার সামনে রাস্তা পার হচ্ছে। বিড়াল দুটির চোখ লাল হয়ে জ্বলছিল অন্ধকারে। ইমনের গা শিউরে উঠল। এগুলো সাধারণ বিড়াল না, সে মনে মনে বলল। হঠাৎ বিড়াল দুটো থেমে তার দিকে তাকালো। সেই দৃষ্টি যেন মানুষ নয়, কিছু ভিন্ন, ভয়ঙ্কর। ইমন আর দাঁড়াতে পারল না। সে দৌড়ে বাড়ির দিকে ছুটল। বাড়িতে ঢুকেই হাঁপাতে হাঁপাতে বলল, মা, আমি আজ অদ্ভুত কিছু দেখছি। তার মা শান্ত গলায় বলল, ভয় পাস না বাবা, আগে গোসল কর, তারপর খেয়ে ঘুমিয়ে পড়। ইমন কোনো কথা না বলে গোসল করল, তারপর খেয়ে শুয়ে পড়ল। কিন্তু রাতটা শান্ত ছিল না। গভীর রাত, ঘড়িতে তখন ৩টে। ইমন স্বপ্নে দেখল একটা অন্ধকার জায়গা, চারপাশে কুয়াশা। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, তুই অনেক বড় ভুল করেছিস, এই ভুলের শাস্তি পেতেই হবে। কণ্ঠটা ছিল ঠান্ডা, ভয়ঙ্কর, যেন মানুষের নয়। ইমন চিৎকার করে উঠে বসল, তার শরীর ঘামে ভিজে গেছে। স্বপ্ন, এটা শুধু স্বপ্ন, নিজেকে বোঝাতে চেষ্টা করল। আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু তার ভেতরের অস্বস্তি কাটল না। পরের দিন সবকিছু স্বাভাবিক মনে হলেও অদৃশ্য কিছু যেন তাকে অনুসরণ করছিল। সারাদিন ধান খেতে কাজ করল সে। সন্ধে নামতেই হঠাৎ তার মনে হল কেউ তাকে দেখছে। সে চারপাশে তাকালো, কেউ নেই। কিন্তু হঠাৎ মেয়াও একটা শব্দ, তারপর আরেকটা। সে দেখল সেই দুইটা কালো বিড়াল আবার এসেছে। এবার তারা তাকে ঘিরে ঘুরছে। ইমনের গা ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করল, কিন্তু কিছু দূর যেতেই বিড়াল দুটো তার সামনে এসে রাস্তা আটকে দাঁড়ালো। তাদের চোখে তখন অদ্ভুত আলো। ধীরে ধীরে, ভয়ঙ্করভাবে বিড়াল দুটির শরীর বদলাতে শুরু করল। হাড় কাঁপানো শব্দ, লোম গায়েব হয়ে যাচ্ছে, হাত পা লম্বা হচ্ছে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই দুইটা কালো বিড়াল মানুষের রূপ নিল। তাদের মুখে ছিল অদ্ভুত হাসি, চোখে আগুনের মতো লাল আভা। একজন বলল, ইমন, আমাদের সঙ্গে চলো। ইমন পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। কে তোমরা? কাঁপা গলায় জিজ্ঞেস করল সে। অন্যজন ধীরে হেসে বলল, আমরা শুধু রক্ষী, রাজকন্যা তোমাকে ডাকছেন। এই কথা শুনেই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। হাওয়া থেমে গেল, নদীর শব্দ বন্ধ হয়ে গেল। তারপর অদৃশ্য এক শক্তি ইমনকে ঘিরে ধরল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। তার চোখের সামনে সবকিছু ঘুরতে লাগল, আর মুহূর্তের মধ্যেই সে নিজেকে দেখতে পেল এক অজানা জগতে। চারপাশে অদ্ভুত আলো, আকাশে ভাসমান প্রাসাদ, আর বাতাসে ঝলমলে কণার মতো আলো। তার সামনে বিশাল এক দরজা, সোনালি দরজা, যেটা ধীরে ধীরে খুলছে। রক্ষীরা তাকে ধরে ভিতরে নিয়ে গেল। ইমন বুঝতে পারল, এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা পরীদের রাজ দরবার। সোনালি দরজাটা পুরোপুরি খুলতেই এক অদ্ভুত আলো ইমনের চোখে এসে পড়ল। আলোটা এত উজ্জ্বল, কিন্তু তবুও চোখে লাগছিল না, বরং মনে হচ্ছিল কেউ তাকে টেনে নিচ্ছে ভেতরের দিকে। রক্ষীরা ইমনকে ধরে নিয়ে গেল বিশাল এক হলঘরে। হলঘরটা যেন স্বপ্নের থেকেও সুন্দর। চারপাশে ঝলমলে স্ফটিক, মেঝে কাঁচের মতো স্বচ্ছ, আর উপরে আকাশের মতো নীল ছাদ, যেখানে তারারা ঝিকমিক করছে। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেও ছিল এক অজানা ভয়, এক চাপা নিস্তব্ধতা। হঠাৎ ঠক ঠক ঠক, কারো হেঁটে আসার শব্দ। সব রক্ষী একসাথে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। ইমনের বুক ধরফর করতে লাগল। ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন তিনি, আয়শা পরী।
তার গায়ে নীল রূপালি আলো, লম্বা চুল বাতাসে ভাসছে, চোখে গভীর এক রহস্য। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। তিনি কিছুক্ষণ চুপচাপ ইমনের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুই ইমন? ইমন কাঁপা গলায় বলল, জি, কিন্তু আপনি আমাকে এখানে কেন এনেছেন? আইসাপুরীর ঠোঁটে হালকা হাসি ফুটল। কারণ তুই আমাদের জগতে ঢুকে পড়েছিস, আর সেটা তোর অজান্তেই। ইমন অবাক হয়ে বলল, আমি কিছুই বুঝতে পারছি না, আমি তো শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আইসাপুরী ধীরে ধীরে সিংহাসনে বসে বললেন, সেই রাত যখন তুই দুটো কালো বিড়াল দেখেছিলি, ওগুলো ছিল আমার রক্ষী। তুই তাদের চোখে চোখ রেখেছিলিস, আর সেই মুহূর্তেই তোর ভাগ্য আমাদের সঙ্গে জড়িয়ে গেছে। ইমনের শরীর কাঁপতে লাগল। কিন্তু আমি তো কিছু করিনি। আইসাপুরীর চোখ হঠাৎ লাল হয়ে উঠল। ভুল করেছিস। তার কণ্ঠ হঠাৎ কঠিন হয়ে গেল। মানুষ হয়ে আমাদের জগতের দরজা স্পর্শ করেছিস, এর শাস্তি আছে। হলঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। ইমন ভয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে মাফ করে দিন, আমি জানতাম না। কিছুক্ষণ নীরবতা। তারপর আইসাপুরীর কণ্ঠ আবার শান্ত হল। মাফ, তিনি ধীরে বললেন। মাফ তোকে দেওয়া যেত, যদি তোর মধ্যে সেই চিহ্নটা না থাকত। ইমন চমকে উঠল। কোন চিহ্ন? একজন রক্ষী এগিয়ে এসে ইমনের হাত তুলে ধরল। তার কবজিতে হালকা নীল আলো জ্বলছে। ইমন অবাক হয়ে তাকিয়ে রইল। এটা কি? আইসাপুরী উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে তার কাছে এসে বললেন, এটা আমাদের রাজবংশের চিহ্ন, যা শুধু সেই মানুষদের ওপরই জাগে যাদের সঙ্গে পরীদের ভাগ্য জড়িয়ে থাকে। ইমনের মাথা ঘুরতে লাগল। মানে? আয়শাপরী তার চোখের দিকে তাকিয়ে বললেন, মানে তুই শুধু একজন সাধারণ মানুষ না, তোর সঙ্গে আমার ভাগ্য জড়িয়ে গেছে অনেক আগে থেকেই। হঠাৎ হলঘরের চারপাশে বাতাস ঘুরতে শুরু করল। স্ফটিকগুলো কাঁপতে লাগল। রক্ষীরা একসাথে হাঁটু গেড়ে বসে পড়ল। একজন বলল, রাজকন্যা, সময় হয়ে গেছে। আয়শাপরীর মুখ গম্ভীর হয়ে গেল। তিনি ইমনের দিকে তাকিয়ে বললেন, আজ থেকে তুই আর তোর পৃথিবীতে ফিরতে পারবি না। ইমন চিৎকার করে উঠল, না, আমার মা বাবা আছে, আমাকে যেতে দিন। কিন্তু তার কথা কেউ শুনল না। আয়শাপরী ধীরে বললেন, তোর সামনে এখন দুইটা পথ। এক, এই রাজ্যের নিয়ম ভেঙে মৃত্যুকে বেছে নে। দুই, আমাকে বিয়ে করে এই জগতের অংশ হয়ে যা। ইমনের শ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। একদিকে তার পরিবার, অন্যদিকে এই রহস্যময় জগৎ আর ভয়ঙ্কর রাজকন্যা। আয়শাপরী তার দিকে হাত বাড়িয়ে দিলেন। বেছে নে ইমন। হলঘর নিস্তব্ধ, সময় যেন থেমে গেছে। ইমন ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে ভয়, বিভ্রান্তি আর অজানা এক টান। হলঘরটা নিস্তব্ধ। আয়শাপরীর বাড়ানো হাত এখনও ইমনের সামনে ঝুলে আছে। চারপাশে হাজারো চোখ, সব রক্ষী, সব পরী, শুধু তার দিকেই তাকিয়ে। ইমনের বুক ধড়ফড় করছে। তার মাথায় ভেসে উঠছে তার মা বাবার মুখ, তার ছোট্ট বাড়ি, সেই জেদ্দা গ্রামের নদীর পার। কিন্তু তার কবজির নীল আলোটা হঠাৎ আরও উজ্জ্বল হয়ে উঠল। আহ! ইমন ব্যথায় হাত চেপে ধরল। আয়শাপরী শান্ত গলায় বললেন, দেখছিস, এই চিহ্ন তোকে ছাড়বে না। তুই চাইলে এখনই পালাতে পারিস, কিন্তু তোর শরীর নিজেই তোকে আবার আমাদের কাছে টেনে আনবে। ইমন অসহায় চোখে তার দিকে তাকালো। তাহলে আমার কোনো পথ নেই? আয়শাপরী একটু চুপ করে থেকে বললেন, পথ আছে, কিন্তু সেটা সহজ না। ইমন গিরে বলল, আমি বাঁচতে চাই, আমি আমার পরিবারকে আবার দেখতে চাই। এই কথা শুনে রাজ দরবারে হালকা গুঞ্জন উঠল। রক্ষীদের মধ্যে একজন ফিসফিস করে বলল, মানুষ হয়ে এই ইচ্ছা, এটা বিপজ্জনক। আয়শাপরীর চোখ হঠাৎ গভীর হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে ইমন, তোর জন্য একটা শর্ত আছে। ইমন দ্রুত মাথা তুলল। কি শর্ত? আয়শাপরী ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার চারপাশে ঘুরতে লাগলেন। তুই যদি প্রমাণ করতে পারিস তোর ভালোবাসা আর সাহস সত্যি, তাহলে আমি তোকে ছেড়ে দেব। ইমন বিস্ময়ে বলল, কিভাবে প্রমাণ করব? আয়শাপরী থেমে তার সামনে দাঁড়ালেন। তার কণ্ঠ নিচু কিন্তু ভয়ঙ্কর। তোর সামনে 3টে পরীক্ষা। হলঘরের আলো হঠাৎ নিভে আবার জ্বলে উঠল। প্রথম পরীক্ষা, অন্ধকার বন। ওখানে এমন সব প্রাণী আছে যাদের দেখে মানুষ পাগল হয়ে যায়।
তুই যদি সেখান থেকে জীবিত ফিরে আসতে পারিস। দ্বিতীয় পরীক্ষা, মায়ার দর্পণ। ওটা তোকে তোর সবচেয়ে বড় ভয় দেখাবে, যদি তুই নিজের মনকে জয় করতে পারিস। আর শেষ পরীক্ষা, আমার হৃদয়। ইমন হতভম্ব হয়ে গেল। আপনার হৃদয়? আয়শাপুরীর চোখে তখন অদ্ভুত এক ছায়া। হ্যাঁ, তুই যদি প্রমাণ করতে পারিস যে তুই আমাকে ভয় না পেয়ে সত্যি অনুভব করতে পারিস, তাহলে তুই মুক্ত। হলঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। ইমন ধীরে ধীরে দাঁড়াল। তার শরীর কাঁপছে, কিন্তু চোখে একটা দৃঢ়তা জন্ম নিচ্ছে। আমি চেষ্টা করব। এই কথা শুনেই হঠাৎ চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। রক্ষীরা একসাথে চিৎকার করল, পরীক্ষা শুরু হচ্ছে। মুহূর্তের মধ্যে মেঝে ফেটে গেল। অন্ধকার এক গহ্বর তৈরি হল। ইমন কিছু বুঝে ওঠার আগেই সে নিচে পড়ে গেল। তার চারপাশে শুধু অন্ধকার, ঠান্ডা, নিঃশব্দ। দূরে কোথাও অদ্ভুত শব্দ। ইমন! কেউ তাকে ডাকছে। সে চোখ খুলল। সে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর বনের মধ্যে। গাছগুলো কালো, বাঁকা, যেন জীবন্ত। চারপাশে অদ্ভুত ছায়া নড়ছে। হঠাৎ একটা কর্কশ হাসি। তার সামনে ধীরে ধীরে কিছু একটা বেরিয়ে এলো। লাল চোখ, দাঁত বের করা এক অদ্ভুত প্রাণী। ইমন পিছিয়ে গেল। তার শ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু সে মনে করল তার মা, তার বাড়ি। সে চোখ বন্ধ করে দাঁত চেপে বলল, আমি ভয় পাব না। প্রাণীটা হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। বনের অন্ধকার হালকা হতে শুরু করল। একটা আলো দেখা গেল সামনে। ইমন হাঁটতে লাগলো সেই আলোর দিকে। তার প্রথম পরীক্ষা কি সে পার করে ফেলল, নাকি এটা শুধু শুরু? অন্ধকার বনের শেষে যে আলোটা ইমন দেখেছিল সেটা ধীরে ধীরে বড় হতে লাগলো। সে এগিয়ে গেল, আর মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে গেল। সে আবার দাঁড়িয়ে আছে সেই বিশাল রাজদরবারে। রক্ষীরা সারি বেঁধে দাঁড়িয়ে, আর মাঝখানে সিংহাসনে বসে আছেন আয়শাপুরী। তার ঠোঁটে হালকা হাসি। তুই প্রথম পরীক্ষা পার হয়েছিস ইমন। তার কণ্ঠে প্রশংসা, কিন্তু চোখে এখনো রহস্য। ইমন হাঁপাতে হাঁপাতে বলল, ওটা সত্যি ছিল? আয়শাপুরী ধীরে বললেন, ভয়ে সবসময় সত্যি হয় না, কিন্তু মানুষ সেটা সত্যি ভেবে হার মেনে নেয়। তুই সেটা করিসনি। এরপরই তার চোখ গম্ভীর হয়ে গেল। এবার দ্বিতীয় পরীক্ষা। হলঘরের মাঝখানে হঠাৎ এক বিশাল আয়না তৈরি হলো। আয়নাটা সাধারণ না, তার ভেতরে কুয়াশা ঘুরছে, যেন ভেতরে আরেকটা জগৎ লুকিয়ে আছে। এটা মায়ার দর্পণ, আয়শাপুরী বললেন। ইমনের বুক আবার কাঁপতে শুরু করল। এখানে আমি কি দেখব? আয়শাপুরীর চোখ ঠান্ডা হয়ে গেল। এখানে তুই তোর সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হবি। এমন কিছু দেখবি যেটা তোর হৃদয় ভেঙে দেবে। ইমন আসতে বলল, আর যদি আমি না পারি? আয়শাপুরীর চোখ ঠান্ডা হয়ে গেল। তাহলে তুই এখানেই হারিয়ে যাবি, চিরদিনের জন্য। নীরবতা। ইমন ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, কিন্তু হঠাৎ প্রতিচ্ছবিটা বদলে গেল। আয়নার ভেতর সে দেখতে পেল তার বাড়ি, জেদ্দা গ্রামের সেই ছোট্ট ঘর। তার মা কাঁদছে, তার বাবা নিঃশব্দে বসে আছে। কেউ বলছে, ইমন আর ফিরবে না। ইমনের চোখে পানি চলে এলো। না, এটা সত্যি না, সে ফিসফিস করে বলল। কিন্তু দৃশ্যটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সে দেখল তার মা অসুস্থ হয়ে পড়েছে, তার বাবা একা। গ্রামের মানুষ বলছে, ছেলেটা নিশ্চয়ই মারা গেছে। ইমন চিৎকার করে উঠল, থামাও, এটা থামাও! কিন্তু দৃশ্য থামল না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ সে নিজেকেই দেখতে পেল অন্ধকারে বন্দী, একা, চিরদিনের জন্য আটকে আছে। কেউ নেই, কোনো পথ নেই। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। এটাই কি আমার ভবিষ্যৎ? তার কণ্ঠ কাঁপছিল। ঠিক তখন তার কবজির নীল চিহ্নটা আবার জ্বলে উঠল। সে মনে করল আয়শাপুরীর কথা, ভয়ে সব সময় সত্যি হয় না। ইমন চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, এগুলো সব মায়া। আমার পরিবার আমাকে বিশ্বাস করে, আমি ফিরব। তার কণ্ঠ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল, আমি হারব না। হঠাৎ কাঁচ ভাঙার মতো শব্দ, চকচক করে পুরো আয়নাটা ফেটে গেল। আলো ছড়িয়ে পড়ল চারদিকে। ইমন চোখ খুলল। সে আবার রাজদরবারে দাঁড়িয়ে। রক্ষীরা বিস্ময়ে তাকিয়ে আছে।
আয়শা পরি উঠে দাঁড়ালেন। তার চোখে এবার ভিন্ন কিছু, অবাক আর একটু প্রশংসা। তুই দ্বিতীয় পরীক্ষাও পার হয়েছিস। ইমন ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে এখন আর আগের মতো ভয় নেই। আয়শা পরি ধীরে বললেন, এখন বাকি শেষ পরীক্ষা। হলঘর হঠাৎ অন্ধকার হয়ে গেল, শুধু আয়শা পরির চারপাশে আলো জ্বলছে। তিনি ধীরে ধীরে ইমনের দিকে এগিয়ে আসছেন। তার চোখে এবার অদ্ভুত এক গভীরতা। এই পরীক্ষা সবচেয়ে কঠিন, ইমন আসতে বলল। কেন? আয়শা পরি থেমে তার সামনে দাঁড়ালেন। তার কণ্ঠ এবার অনেক নরম। কারণ এবার তোর মুখোমুখি আমি। হঠাৎ চারপাশে বাতাস ঘুরতে লাগল, আলো আর অন্ধকার মিশে যেতে লাগল। ইমন বুঝতে পারছে এই পরীক্ষাটা শুধু ভয়ের না, এটা তার হৃদয়ের। সে কি পারবে রাজকন্যা আয়শাপরীর রহস্য বুঝতে, নাকি এখানেই তার শেষ? রাজদরবারে নেমে এলো গভীর নীরবতা। চারপাশের আলো ধীরে ধীরে নিভে গেল। শুধু আয়শাপরি আর ইমন দুজনকে ঘিরে এক মৃদু নীল আভা জ্বলতে লাগল। ইমনের বুক ধরফর করছে, কিন্তু সে এবার পালাচ্ছে না। আয়শাপরি তার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে আর আগের মতো কঠিন দৃষ্টি নেই, বরং এক অদ্ভুত কষ্ট লুকিয়ে আছে। ইমন, তার কণ্ঠ খুব নরম, তুই জানিস এই পরীক্ষা কেন সবচেয়ে কঠিন? ইমন ধীরে মাথা নাড়ল। না। আয়শাপরি একটু হাসলেন, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই। কারণ এই পরীক্ষায় তোর লড়াই আমার সাথে না। তিনি একটু থামলেন। লড়াই তোর নিজের হৃদয়ের সাথে। হঠাৎ চারপাশ বদলে যেতে লাগল। রাজদরবার মিলিয়ে গেল। ইমন দেখতে পেল সে দাঁড়িয়ে আছে আবার সেই জেদ্দা গ্রামের নদীর পাড়ে। বাতাস বইছে, পানির শব্দ, সবকিছু এত বাস্তব যে মনে হচ্ছে সে সত্যিই ফিরে এসেছে। সে অবাক হয়ে বলল, আমি কি ফিরে এলাম? হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, ইমন। সে ঘুরে তাকালো। তার মা। তার চোখ ভিজে গেল। মা বলে দৌড়ে গেল সে। তার মা তাকে জড়িয়ে ধরল। তুই কোথায় ছিলি বাবা? আমরা তোকে খুঁজে পাচ্ছিলাম না। ইমনের বুক ভরে উঠল। এটাই তো সে চেয়েছিল, ফিরে আসতে নিজের মানুষদের কাছে। কিন্তু হঠাৎ তার চোখ পড়ল নদীর পানিতে। পানিতে তার প্রতিচ্ছবি, আর সেই প্রতিচ্ছবির পাশে আরেকটা ছায়া, আয়শাপরি। ইমন থমকে গেল। তার মাথায় আয়শাপরির কথা ঘুরতে লাগল। এই পরীক্ষা তোর হৃদয়ের। সে ধীরে ধীরে মায়ের হাত ছেড়ে দিল। তার মা অবাক হয়ে বলল, কি হলো বাবা? ইমন কাঁপা গলায় বলল, তুমি সত্যি না। এই কথা বলার সাথে সাথেই চারপাশ কাঁপতে লাগল। তার মায়ের চেহারা ধীরে ধীরে বদলাতে শুরু করল, আর মুহূর্তের মধ্যে সব মিলিয়ে গেল। আবার সে ফিরে এলো সেই অন্ধকার আলো মেশানো জগতে। তার সামনে দাঁড়িয়ে আছেন আয়শাপরি। তার চোখে এবার জল চিকচিক করছে। তুই বুঝে গেছিস, তিনি আস্তে বললেন। ইমন চুপচাপ দাঁড়িয়ে রইল। তার কণ্ঠ ভারী। আপনি কেন এটা করছেন? আয়শাপরি ধীরে ধীরে বললেন, কারণ আমি জানতে চেয়েছিলাম তুই কি শুধু নিজের জন্য বাঁচতে চাস, নাকি সত্যিটাকে মেনে নিতে পারিস। তিনি মাথা নিচু করলেন। শত শত বছর ধরে আমি এই অভিশাপে বন্দী। ইমন চমকে উঠল। অভিশাপ? আয়শাপরি ধীরে মাথা তুললেন। হ্যাঁ, আমাকে এমন একজন মানুষকে বিয়ে করতে হবে যে ভয়, মায়া আর হৃদয়ের সব পরীক্ষা পার করবে। তার কণ্ঠ কেঁপে উঠল। না হলে আমি চিরদিন এই জগতেই আটকে থাকব। নীরবতা। ইমন ধীরে বলল, তাহলে আমি যদি? আয়শাপরি তার দিকে তাকালেন। হ্যাঁ, তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে এই অভিশাপ ভাঙবে। ইমনের বুক ধরখর করতে লাগল। একদিকে তার স্বাধীনতা, অন্যদিকে এই রাজকন্যার মুক্তি। আয়শাপরি ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। আমি তোকে জোর করব না ইমন, কিন্তু এই প্রথমবার আমি সত্যি কাউকে বিশ্বাস করতে চাই। তার চোখে পানি। তুই কি আমার সঙ্গে থাকবি? ইমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। তার সামনে এক অদ্ভুত সিদ্ধান্ত,
সে কি নিজের জীবনে ফিরে যাবে, নাকি এই অদৃশ্য রাজকন্যার হাত ধরে এক অজানা জগতে পা রাখবে? তার কবজির নীল চিহ্নটা আবার জ্বলতে শুরু করল, যেন তার উত্তর অপেক্ষা করছে। ইমন কি সিদ্ধান্ত নেবে? রাজদরবার আবার নিস্তব্ধ। আয়শাপরী এখনো হাঁটু গেড়ে বসে আছে। তার চোখে অজানা এক ভয়। প্রথমবারের মতো রাজকন্যা নয়, শুধু এক অসহায় মেয়ে। ইমন চুপচাপ দাঁড়িয়ে। তার মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরছে। জেদ্দা গ্রামের ছোট্ট ঘর, তার মা বাবার মুখ, ধানক্ষেতির সেই পরিচিত পথ, আর সামনে এই রহস্যময় জগৎ। আয়শাপরী, তার অভিশাপ। তার কবজির নীল চিহ্নটা হঠাৎ তীব্রভাবে জ্বলে উঠল। ইমন কষ্টে চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে বলল, আমি একটা প্রশ্ন করতে পারি? আয়শাপরী মাথা তুলল। কর। আমি যদি আপনাকে বিয়ে করি, তাহলে কি আমি আর কখনো আমার পৃথিবীতে ফিরতে পারবো না? প্রশ্নটা শুনে আয়শাপরীর চোখ থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, না, পুরোপুরি না। ইমনের বুকটা কেঁপে উঠল। আয়শাপরী আবার বলল, তুই চাইলে মাঝে মাঝে দেখতে পারবি, কিন্তু তুই আর সেই পৃথিবীর মানুষ থাকবি না। নীরবতা। ইমন ধীরে হাঁটতে হাঁটতে সিংহাসনের সামনে এসে দাঁড়াল। তার চোখে এখন আর আগের মতো ভয় নেই, বরং একটা গভীর স্থিরতা। আমি বুঝতে পারছি, সে আস্তে বলল। আমি যদি চলে যাই, আপনি চিরদিনের জন্য বন্দী থাকবেন। আয়শাপরী কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ইমন একটা দীর্ঘ শ্বাস নিল, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল আয়শাপরীর দিকে। আমি আপনাকে একা রেখে যেতে পারবো না। এই কথা শুনেই পুরো রাজদরবার কেঁপে উঠল। রক্ষীরা অবাক হয়ে তাকিয়ে রইল। আয়শাপরীর চোখ বড় হয়ে গেল। তুই কি বললি? ইমন হালকা হাসল। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন ভয়কে জয় করতে হয়। সে আরও এক ধাপ এগিয়ে গেল। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি পালিয়ে বাঁচতে চাই না। তার কণ্ঠ দৃঢ়। আমি আপনার সঙ্গে থাকব। মুহূর্তের মধ্যে চারপাশে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। রাজদরবারের স্ফটিকগুলো একসাথে জ্বলে উঠল। বাতাসে মিষ্টি সুর বাজতে লাগল। আয়শাপরীর চোখ দিয়ে ধীরে ধীরে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জল আনন্দের। সে ধীরে ধীরে ইমনের হাত ধরল। তার স্পর্শে ইমনের শরীর কেঁপে উঠল। একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল তার ভেতরে। হঠাৎ ইমনের কবজির নীল চিহ্নটা উজ্জ্বল আলোতে বিস্ফোরিত হল। আলোটা দুজনকে ঘিরে ধরল। রক্ষীরা একসাথে চিৎকার করে উঠল, অভিশাপ ভাঙছে। আলো থামার পর সব কিছু বদলে গেছে। আয়শাপরীর গায়ের সেই ভারী আভা কমে গেছে। তার চোখে এখন শান্তি। সে ধীরে বলল, শেষ হলো এতদিনের অপেক্ষা। ইমন অবাক হয়ে তাকিয়ে আছে। মানে? আয়শাপরী হালকা হাসল। আমি এখন মুক্ত। নীরবতা। ইমন হঠাৎ বলল, তাহলে এখন কি হবে? আয়শাপরী তার দিকে তাকিয়ে একটু এগিয়ে এলো। এখন সিদ্ধান্ত তোর। ইমন অবাক। আমার? হ্যাঁ, আয়শাপরী বলল। অভিশাপ ভেঙে গেছে। এখন তুই চাইলে তোর পৃথিবীতে ফিরে যেতে পারিস। ইমন চুপ হয়ে গেল। তার সামনে আবার সেই পুরনো প্রশ্ন, ফিরে যাবে নাকি থাকবে? সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার মায়ের মুখ ভেসে উঠল, তার গ্রামের পথ। তারপর সে চোখ খুলল, আয়শাপরীর দিকে তাকালো, হালকা হাসল। আমি ফিরে যাব না। আয়শাপরীর চোখ ভিজে উঠল। তুই নিশ্চিত? ইমন মাথা নাড়ল। হ্যাঁ, কারণ এখন এই জায়গাটাও আমার। সে চারপাশে তাকালো। আর আপনি আমার নিজের মানুষ। এই কথা শুনেই রাজদরবারে আনন্দের ঢেউ উঠল। আকাশে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। রক্ষীরা মাথা নত করল। আয়শাপরী ধীরে ইমনের হাত শক্ত করে ধরল। তাহলে আজ থেকেই, সে আস্তে বলল, তুই শুধু মানুষ না, তুই আমাদের জগতের অংশ। দূরে সোনালি দরজা খুলে গেল। নতুন এক জীবনের পথ। ইমন আর আয়শাপরী একসাথে সেই দরজার দিকে হাঁটতে লাগলো। পেছনে রয়ে গেল জেদ্দা গ্রামের স্মৃতি, আর সামনে এক নতুন গল্পের শুরু। প্রিয় দর্শক ও শ্রোতারা, আপনারা যারা এই গল্পটি দেখেছেন বা শুনেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিন।
আর এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা কি এই গল্পের দ্বিতীয় পর্ব চান? তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আপনাদের ভালোবাসা রিয়্যাক্ট পেলে খুব দ্রুতই আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।